আসসালামু আলাইকুম। বাংলাদেশে গাঁজা বৈধ করে দেওয়া উচিত, একদম বৈধ করে দেওয়া উচিত। এটা শুনে অনেকে লাফ দিবেন, বলেন কি গাঁজা বৈধ করা উচিত? যাদের বয়স কম তারা এই বিষয়টি জানে না, বোঝা একটু মুশকিল হতে পারে। 1989 সালের আগে বাংলাদেশে গাঁজা বৈধ ছিল, যেটা আমরা গাঁজা খাওয়া কই, এটা বৈধ ছিল। সারা বাংলাদেশে মানুষ গাঁজা খেত, এমনকি গাঁজার সব দোকান ছিল জায়গায় জায়গায়। আমরা ছোটকাল থেকে দেখে এসেছি যে গ্রামে গঞ্জের মানুষরা গাঁজা খাচ্ছে, কিন্তু এই গাঁজা খাওয়ার সাথে আসলে এই সকল ক্রাইমের কোনো সম্পর্ক ছিল না, ক্রাইম করতো না। 1989 সালে এরশাদ এই গাঁজাকে অবৈধ করে, এবং গাঁজাকে অবৈধ করার ফলাফলটা কি হয়েছে? গাঁজাকে অবৈধ করার সাথে সাথে বাংলাদেশে যে যে সকল যে ভয়ঙ্কর ড্রাগস, এগুলো বাংলাদেশে ছড়িয়ে গেছে। এই যে গোল্ডেন ট্রায়াঙ্গল যেগুলো বলে, যেমন ধরেন মায়ানমার এবং ওই অঞ্চল থেকে প্রচুর এই সকল অবৈধ ড্রাগস, ইয়াবাদ সহ এগুলো সব বাংলাদেশে ঢুকে পড়ে, এবং বাংলাদেশ এই গোল্ডেন ট্রায়াঙ্গলের অংশ হয়ে যায়। এবং বাংলাদেশের যুব সমাজ এই সকল ভয়ঙ্কর ড্রাগসে আসক্ত হয়ে যায়, এবং এই ড্রাগসগুলো বাংলাদেশে অবৈধ যে সকল ব্ল্যাক মানি, স্মাগলিং মানির, এগুলি এক ধরনের কারেন্সি হিসেবে ব্যবহার হওয়া শুরু করে। বাংলাদেশের রাজনৈতিক অসংখ্য নেতারা এই সকল ড্রাগ ব্যবসায় জড়িত হয়ে যায়। বাংলাদেশে মানুষরা এই সকল ড্রাগে আসক্ত হয়ে পড়ে, এবং যেহেতু বাংলাদেশে মদটাও বৈধ নয়, সেই ক্ষেত্রে মানুষ এই ড্রাগসে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে। বিদেশি মদ বাংলাদেশে খুব এক্সপেন্সিভ, এই কারণে মানুষরা, এই যুব সমাজ যেখানে প্রচুর হতাশা, এই হতাশা ঢাকতে গিয়ে, এবং অনেক ক্ষেত্রে তার মানসিক রোগে তারা সাফার করে বিভিন্ন রকমের, কারণ আমাদের বাংলাদেশে অসংখ্য মানসিক রোগী সাধারণভাবে মানুষের ভিতরে মিশে আছে। তারা এই সকল ডিপ্রেশন কাটাতে এই সকল ভয়ঙ্কর ড্রাগসে জড়িত হয়ে পড়েছে। বিশেষ করে ধরুন, বাংলাদেশে হঠাৎ করে গজিয়ে উঠেছে কিছু উচ্চবিত্ত কালো টাকার মালিক, যাদের সন্তানরা উচ্ছনে গেছে। সন্তানরা দেখে যে বাবা করে বদমাইশি সেক্রেটারির সাথে, মা করে অনলাইনে পরকিয়া, অথবা করে কোনো ক্লাবিং, সন্তানদের প্রতি কোনো মনোযোগ নেই। এই সকল সন্তানদের ভিতরে ব্যাপক হতাশা সৃষ্টি হয়েছে। তাদের ভিতরে সংস্কৃতি কাজ করে না, তারা হয়ে গেছে ব্যাংলিশ। এবং আরেকটি সমাজ, যারা বাংলাদেশে কোনো ভবিষ্যৎ দেখছে না, ধরুন প্রচুর মাদ্রাসা পড়াশোনা বেড়েছে, এবং তারা মাদ্রাসায় পড়াশোনা করে তারা কোনো ভবিষ্যৎ দেখছে না, তাদের ভেতরেও প্রচুর পরিমাণে মানসিক রোগী দেখা গেছে। কারণ অসংখ্য বাংলাদেশের মাদ্রাসা থেকে পাশ করা ছেলেমেয়েরা তারা বলাৎকারের শিকার, এবং এই বলাৎকারের শিকার হওয়ার কারণে তাদের ভিতরে ট্রমা সৃষ্টি হয়েছে। তাদের ভিতরে তাদের এই যে হুজুরদের প্রতি তাদের একটি আবেগী সম্পর্ক তৈরি হয়েছে। কারণ এগুলো এক ধরনের স্টকহোম সিনড্রোম, ব্যাপক সংখ্যক উগ্রতার সৃষ্টি হয়েছে। কারণ যা বললাম আপনাদেরকে, অসংখ্য মাদ্রাসার ছাত্র এবং বিশেষ করে ছাত্ররা তারা বড় হয়েছে এখন, কিন্তু তাদের ভিতরে আন্ডারলাইন ওই যে তারা অল্প বয়সে মাদ্রাসা বলাৎকার হয়েছে, এর ফলে তাদের ভিতরে মানসিক রোগ চরম আকার ধারণ করেছে, যেটা এখন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। দেখবেন আপনারা তাই যে জামাতি বলেন, এই যে হিজবুতি বলেন, বা ধর্মীয় উগ্রবাদী সংগঠনগুলোর সদস্য বলেন, তাদের যে সকল কমেন্ট, এই যে গালাগালি হুমকি তারা দেয়, তারা কেন দেয়, তারা এরকম কেন করে? প্রথমত, তারা বেশিরভাগই অত্যন্ত হতভাগা পরিবার থেকে আসে, মূর্খ পরিবার থেকে আসে, এবং এটা তাদের ভিতরে যখন হতাশা, অন্তর্নিহিত যে কোনো হতাশা থাকে, এই হতাশা থেকে তারা এই বিহেভটা করে। এবং সেই ক্ষেত্রে তারা হয় বিভিন্ন রকমের নোংরামিতে জড়িত হয়, যেমন ধরেন আবু তোহা, সে বদমাইশিতে জড়িত, মামুনুল হক রিসোর্ট কেলেঙ্কারিতে জড়িত। এরা সবাই কোনো না কোনো সময় তারা অ্যাবিউজড হয়েছে অল্প বয়সে, এবং তারাও আসলে এই সকল ড্রাগসে বিভিন্নভাবে, এই মাদ্রাসা পোলাপানো ড্রাগসে জড়িত। এই জন্য আপনারা যখন দেখেন বিভিন্ন রকমের ইয়াবা পাচারকারী ধরা পড়ে, তাদের বেশিরভাগই দেখবেন আপনি দাঁড়িয়ালা মোল্লা মুরব্বী, এবং তাদের ভিতরে উগ্রতা চরম। এই যখন সমাজের অবস্থা, তখন বাংলাদেশে নীতি নৈতিকতার ধারক বাহক নেই, এবং সমাজে ড্রাগস তাই ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। কিন্তু মাদ্রাসার মানুষরা মাজারকে আক্রমণ করে। মাজারকে কেন আক্রমণ করে? বলে সেখানে নোংরামি হয়, কিন্তু তারা বোঝে না যে মাজারের যদি তারা নোংরামি দেখে থাকে, কিন্তু তারা তো বাংলাদেশের এই যে বিভিন্ন সোসাইটিতে যে সকল নোংরামি হচ্ছে, বিভিন্ন ক্লাবিংয়ে বিভিন্ন নোংরামি হচ্ছে, মাদ্রাসার মৌলবিদের যে সকল নোংরামি করছে, এই ব্যাপারে তারা কথা বলছে না। তারা বলে মাদ্রাসায় ব্যবসা হয়। কিসের ব্যবসা হয়? তারা যে
মাদ্রাসা থেকে যারা পাশ করছে তারা জীবন যেহেতু কোনো ভবিষ্যৎ দেখে না, তারা ওই হেলিকপ্টার হুজে পরিণত হচ্ছে, তারা চুক্তি করে ওয়াজ করছে, আল্লাহ কালামকে বিক্রি করছে, ইসলামকে তারা ধর্মের ব্যাপারে ধর্মের অস্ত্র হিসেবে ব্যবহার করছে, টাকা কামানোর অস্ত্র হিসেবে ব্যবহার করছে, এবং বিভিন্ন জায়গায় ওয়াজ যখন প্যান্ডেল করে এক মৌলবী আরেক মৌলবীর বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, এবং ফতোয়া দিচ্ছে ঘৃণা ছড়াচ্ছে। কারণ তারা তাদের এলাকায় কুকুর যেমন প্রস্রাব করে তার এলাকা নির্ধারণ করে, ঠিক একইভাবে তারা এই সকল ওয়াজ করে তাদের প্যান্ডেল করে তারা তাদের এলাকা নির্ধারণ করে। এই মৌলবী বলে ওই মৌলবী এখানে আসলে ফাটিয়ে ফেলবে, এই মৌলবী ওই মৌলবীকে কাফের ফতোয়া দেয়। এবং যেমন দেখেন এখন ওই যে মামুনুল হকরা এখন আবার আফগানিস্তান থেকে ঘুরে এসে এখন তারা বেশি করে এই ইয়ার বিরুদ্ধে লেগেছে, আপনার ওই জামাতিদের বিরুদ্ধে লেগেছে। কারণ জামাতিদের বিরুদ্ধে ওদিকে আবার লেগেছে ওই যে আপনার তালেবানরা পাকিস্তানের বিরুদ্ধে, কারণ তালেবানরা জানে জামাতিদেরকে পাকিস্তানের সবসময় ব্যবহার করে, ওই সবক নিয়ে এসে এখন লেগেছে, কারণ এরা লাগবেই। এদের ভিতরে চরম হতাশা আছে। দেশ যখন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় চরম হতাশার ভিতরে আছে, এবং দেশে যখন অসংখ্য মানসিক রোগী ছড়িয়ে আছে, তখন বাংলাদেশে সফট ড্রাগস প্রয়োজন আছে। যারা কিনা গাঁজা খায় তাদের ভেতরে হাই রেট ক্রাইম অলমোস্ট নাই বললেই চলে। এবং বিভিন্ন সমীক্ষা দেখেন, এখন আমি সমীক্ষা দেখাতে গেলে আমার টাইম নষ্ট হবে, সেই আপনার টাইম নষ্ট হবে, সেটা আপনি নিজের গবেষণা করে নেবেন, একটু কষ্ট করলেই গবেষণার ফলাফল পেয়ে যাবেন। যে যারা কিনা সফট ড্রাগ খায়, প্রথমত সেটা শারীরিক খুব একটা ক্ষতি করে না, এবং দ্বিতীয়ত হচ্ছে সফট ড্রাগ মানে দ্যাট মিনস আপনার এই যে গাঁজা খেলে মানুষ কোনো ক্রাইম করে না। যখন যে কোনো বিষয় যদি অতিরিক্ত অ্যাডিক্ট হয়ে যায়, সেটা যে কোনো বিষয়, সেখানে তো ক্রাইম জড়িত হবেই। কিন্তু আপনারা যদি যারা কিনা সত্যি মাজারে যায়, তারা সেখানে অনেকে হতাশ ব্যক্তি যায়, অনেকে পাগল যায়, সেই সকল পাগলদের চিকিৎসা করারও কিন্তু কোনো ব্যবস্থা বাংলাদেশ সরকার কখনো নেয়নি। যদিও বাংলাদেশের সরকার, বাংলাদেশ সমাজ কল্যাণ অধিদপ্তর, বাংলাদেশ সমাজ কল্যাণ মন্ত্রণালয় এদেরকে সাহায্য করতে বাধ্য। বাংলাদেশের সরকার, কোন সরকারে আজ পর্যন্ত এই যে পথে ঘাটে মাঠে বিভিন্ন রকমের মানসিক রোগীদেরকে দেখা যাচ্ছে, তাদেরকে সমাজে ফিরিয়ে আনার জন্য তারা যে ওই মানে কমিটেড জনগণের কাছে রাইট টু লাইফ, তাদের জীবন বাঁচানোর জন্য, বা সরকার যে তাদেরকে নেগলেক্ট করছে, সরকারের যে মানবিক কর্তব্য সেখানে যে সরকার ফেল করছে, সেটাকে নিয়ে কেউ কথা বলেনি। কিন্তু এই মানুষগুলো তাহলে যাবে কোথায়? ভিক্ষুক হবে? তার চাইতে তারা যদি কোনো মাজারে থাকে, আউলিয়াদের দরবারে যায়, তারা সেখানে গান শুনে, তারা সেখানে নৃত্য দেখে, তারা সেখানে আল্লাহর অলিদের কথা শুনে, জীবনী শুনে, গান শুনে, এবং তারা আধ্যাত্মিক একটা পরিবেশে থাকে, সেখানে যদি তারা সব ড্রাগস নেয় অর্থাৎ গাঁজা খায়, কার বাপের সমস্যা? আমরা শত বছর ধরে, আমি হযরত সুলাইমান শাহ ল্যাংটার রুহানি সন্তান, আমার পূর্বপুরুষরা 100 বছরের উপরে বাংলাদেশে মাজার পরিচালনা করে আসছে। আমরা সেখানে দেখেছি কখনো এই সকল গাঁজা খাওয়া মানুষরা কখনো তারা সেখানে কোনো ক্রাইম করে না। আপনি বলতে পারেন মাজারের ধর্ম ব্যবসা হয়, ভাই এগুলো একেবারে ফালতু কথা। হ্যাঁ, তারপরে যে ভণ্ড পীর নাই তা তো না, ভণ্ড পীর আছে, এবং তারা বিভিন্ন রকমের ওয়াজ করে, তারাও এখানে ওয়াজ করে এক ধরনের, বলে তারা তাদের মুরিদ খোঁজে। হ্যাঁ, আপনারা আবার দেখলাম যে আপনার ওই যে চরমনের ওদিকে সে চিৎকার করছে, আমার মুরিদ কে হবেন, কারা চরমনের দরবারের মুরিদ হবেন, আল্লাহ আকবর বলে দাঁড়ায় যান। এইভাবে কি কোনো প্রকৃত সুফি সাধকরা বা আল্লাহর উলিয়ার বংশধররা কারা কি কিভাবে মুরিদ খুঁজে, যে সবাই দাঁড়িয়ে যান, তারা এক ধরনের কাপড় পরেন, এক ধরনের কে কত সংখ্যা গরু, কে কয়টা গরু জব দিল, সেইটা হিসাব করে কেউ কি প্রকৃত সুফি সাধকরা তা আউলিয়ারা কি তাদের মুরিদ খুঁজে? বরং তারা পরীক্ষা নেয়, তারা দূর দূর করে তাড়িয়ে দেয় অনেক সময় ফালতু লোক দেখলে। তারা প্রকৃত মানুষদেরকে কাছে টানে, সকল ধর্মের মানুষদেরকে কাছে টানে। তারা এখানে এসে অলিয়াউলিদের দরবারে বসে, এবং সেইখানে বিভিন্ন ধর্মের মানুষের ভিতরে সৌহার্দ্য সৃষ্টি হয়। মূল কর্তব্য থাকে যে একশ্বরবাদিতা, তৌহিদের দিকে মানুষকে আনা। আল্লাহর অলিয়াউলিদের সম্মান করলে তারা যেহেতু সবচাইতে বড় বিষয় হচ্ছে শিরক তারা করবে না, তারা সেখানে আসবে। তারা বহুভাবে চিন্তা করে, এইসবের সঙ্গে যুক্তে চায়, মাজার পূজা, হেই পূজা, সেই পূজা। মাজার পূজা করে না, আল্লাহর অলিয়াউলির তাদের মৃত্যু হয় না, তারা জীবিত থাকেন। এই যুক্তিকে তারা এই মোল্লা মৌলবীরা কোনদিন ভাঙতে পারবে না। তাই এগুলো বলে তারা বলে মাজারে শিরক হয়, মাজারে গাঞ্জা খায়, মাজারে অশ্লীলতা চলে, সব ভুয়া কথা। যাই বললাম, কিছু কিছু অশ্লীল জায়গা তো আছেই, অশ্লীল মাদ্রাসা নাই, অশ্লীলতা চলে না, এমনকি মসজিদের পেছনে পর্যন্ত বলাৎকার হয় না, আমরা ঘটনা জানি না। সুতরাং এইসব যুক্তি দিয়ে লাভ নাই, বরঞ্চ গাঁজাকে লিগালাইজ করে দিলে দেশে ক্রাইম কমে আসবে, কড়া ড্রাগসের প্রতি মানুষের নির্ভরতা কমে যাবে। এই যে আমি কানাডায় থাকি,
কানাডা পৃথিবীতে সবচেয়ে সভ্যতম দেশের ভিতরে একটি। এই কানাডাতে গাঁজাটা লিগ্যাল করে দেওয়া হয়েছে। লিগ্যাল করে দেওয়া কি হয়েছে, কিছুদিন আগেও গাঁজাকে আপনার ওই যে স্মাগলিং এর কারেন্সি হিসেবে ব্যবহার করা হতো। এগুলো এখন সব চলে গেছে, ক্রাইম রেট কমে গেছে, কারণ গাঁজাকে দোকানে দোকানে পাওয়া যাচ্ছে। গাঁজা লিমিটেড পর্যায়ে বিক্রি হচ্ছে, মানুষ সফট গাঁজা খাচ্ছে, এবং অনেক ক্ষেত্রে এটা এমনকি গাঁজার তেল দিয়ে চিকিৎসা পর্যন্ত হয়। সুতরাং সব কিছু মিলে সফট গাঁজাকে বাংলাদেশের মতো হতাশগ্রস্ত, বাংলাদেশের মতো একটি দেশ যেখানে মানুষের চিকিৎসা হচ্ছে না, যেখানে মানুষের কিছু সফট ড্রাগস দরকার আছে, মাস্ট লিগালাইজ করে দেওয়া উচিত। এমনকি হাইলি সিরিয়াসলি ধর্মেতে তো গাঁজা তাদের একটা ধর্মের অংশ। এই যে বব মারলে তাদের গাঁজা তাদের ধর্মের অংশ। এবং গাঁজা খেলে, হালকা গাঁজা খেলে মানসিক বিকারগ্রস্ত হয় না, মানুষ সেন্স হারিয়ে ফেলে না। এটা যারা গাঁজা সম্বন্ধে গবেষণা করে না তারা এই বিষয়টা বুঝবে না। এখন আপনি বলতে পারেন, মুফাসিল ভাই আপনি কি গাঁজাখোর? আমাকে যারা চিনে ব্যক্তিগত পর্যায়ে, আমাকে যারা চিনে তারা জানে আমি আমার জীবনে একটা সিগারেট টান দিয়ে দেখিনি আমার লাইফে। আমি গাঁজা তো দূরের কথা, আমি সিগারেট একবার টান দিয়েছি, এইটাও কেউ আমার বন্ধু বান্ধব, হাজার হাজার বন্ধু বান্ধব কেউ কোনোদিন বলতে পারবে না আমি সিগারেটও খাই না। কিন্তু আমি বললাম তাদের জন্য যারা হতাশাগ্রস্ত, যারা মানসিক বিকারগ্রস্ত, যারা জীবনে সবকিছু হারিয়ে ফেলেছেন, তাদের তো একটু হেল্প দরকার। এবং সেই ক্ষেত্রে মানুষ যারা ড্রাগস নেয়, কড়া ড্রাগস নেয়, এই ইলিগালি ড্রাগস যারা ঢুকছে দেশে, এটাকে বন্ধ করার জন্য, এই ব্যবসাকে বন্ধ করার জন্য, এই মানুষের ভিতরে কামনেস নিয়ে আসার জন্য গাঁজাকে লিগালাইজ করা উচিত। এবং আপনারা দেখবেন 1989 সালের আগে বাংলাদেশে ক্রাইম রেট দেখবেন, বাংলাদেশের মাজারগুলো দেখবেন, বাংলাদেশের ধর্মীয় বিষয়গুলো দেখবেন, উগ্রতা ছিলই না বললে গেলে চলে। এই উগ্রতা বেড়েছেই 80 দশকের শেষ থেকে, এবং এরশাদ এর জন্য অন্যতম একজন দায়ী লোক। এবং এই সকল মোল্লা মৌলবীরা যারা আসল ধর্ম ব্যবসায়ী, তারা আসলে মাজারকে আক্রমণ করার জন্য এটা একটা উসিলা হিসেবে ব্যবহার করে আসছে 1989 সাল থেকেই।